ঢাকার ব্যস্ত সকাল। বেইলি রোডের পাশে একটি পুরনো কিন্তু মর্যাদাসম্পন্ন ভবনে প্রতিদিন সকাল ৮টায় হাজির হন আইনজীবী নীলা রহমান। ৪০ বছর বয়সের এই নারীটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রিমিনাল ল এক্সপার্ট। তার মুখে সর্বদা দৃঢ়তার ছাপ, চোখে আত্মবিশ্বাসের আগুন। কিন্তু এই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ নিঃসঙ্গতা। ৫ বছর ধরে তার স্বামী আদনান প্রবাসে দুবাইতে কাজ করেন। প্রথমে বলেছিলেন আরও ২ মাস পরই ফিরব, কিন্তু সেই ২ মাসের পর বছর পার হয়েছে। নীলা প্রথম দিকে ফোনে কথা বলতেন, ভিডিও কলে হাসতেন, কিন্তু সময়ের সাথে কল কমে গেছে। ভালোবাসার বন্ধন যেন ধীরে ধীরে শুকিয়ে গেছে। বাড়ি ফেরার পর নীলার ছোট ফ্ল্যাটে নেমে আসে এক ভয়াবহ নীরবতা। রাত নামলে এই নীরবতা আরও ভারী হয়। বইয়ের তাক ভর্তি মামলার কাগজ, পুরনো রায়ের কপি, কিন্তু কোনো উষ্ণ কণ্ঠ নেই পাশে। সে জানে মানুষ হিসেবে তারও ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু সমাজ, পেশা আর নিজের সম্মান তাকে আটকে রেখেছে। একজন নারী আইনজীবীর জীবন সহজ নয়। অফিসে, কোর্টে প্রতিটি পদক্ষেপে তাকে প্রমাণ করতে হয় সে কেবল নারী নয়, সে যোগ্য, দৃঢ়, ন্যায়ের সৈনিক। একদিন সকালে ঢাকার সেশন কোর্টে একটি নতুন মামলা আসে তার কাছে। এক অল্প বয়সী ছেলের বিরুদ্ধে অভিযোগ, চুরি, ভাঙচুর, এমনকি ছিনতাই পর্যন্ত। মামলার কাগজ খুলে নীলা অবাক হয়ে যায়। ছেলেটির নাম রাফি রহমান, বয়স মাত্র ১৮। কাগজে লেখা আছে এতিম, পিতামাতা দুজনেই মারা গেছেন দুর্ঘটনায়। নীলা কাগজে চোখ রাখে আর মনে হয় ছেলেটির মুখের ছবিতে এক অদ্ভুত নিষ্পাপতা আছে, যে চোখে ভয়ের ছায়া, কিন্তু কোথাও যেন মিথ্যা নেই। সে ঠিক করে এই মামলাটা সে নিজেই লড়বে। পরের দিন কোর্ট রুমে প্রথম দেখা হয় নীলার সঙ্গে রাফির। সাদা শার্ট, হালকা ছেঁড়া জিন্স আর চোখে অসহায়তা। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বিচারক বলেন, তুমি কি অপরাধ স্বীকার করো? রাফি কাঁপা গলায় বলে, স্যার, আমি কিছু করিনি। এই কণ্ঠ শুনেই নীলা থেমে যায়। তার মনে হয় এই কণ্ঠে এমন সততা আছে যা আজকাল খুব কম মানুষেই পাওয়া যায়। সে দাঁড়িয়ে বলে, মাই লর্ড, অভিযুক্তকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি তার পক্ষে আইনগত লড়াই করতে চাই। কোর্টে ফিসফিসানি শুরু হয়। একজন সিনিয়র নারী আইনজীবী এই ছেলেটার মামলা নেবে? কেউ কেউ ঠোঁট টিপে হাসে, কিন্তু নীলা কাউকে তোয়াক্কা করে না। তার কাজ সত্য প্রমাণ করা। মামলার পরের কয়েক সপ্তাহে নীলা নিয়মিত রাফির সঙ্গে দেখা করে। তার বাড়ির ঠিকানা নেই, সে থাকে এক আশ্রমে, পুরনো দালানের ছাদ ঘরে। নীলা যখন প্রথম সেখানে যায়, রাফি অবাক হয়ে তাকিয়ে থাকে। এই নারীটি কোর্টের গাম্ভীর্য ভেঙে নিজে তার পাশে এসে দাঁড়িয়েছে। নীলা চুপচাপ বলে, ভয় পেও না, আমি সত্যটা বের করব। রাফির চোখ ভিজে ওঠে। সে বলে, আপা, আমি কাউকে মারিনি, শুধু বন্ধুদের সঙ্গে ছিলাম। নীলা হালকা হেসে বলে, তুমি আমাকে আপা না বলে নীলা বলো। কোর্টে আমি আইনজীবী, এখানে শুধু একজন মানুষ। এই এক বাক্য রাফির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাতের ঢাকা, বৃষ্টি পড়ছে জানালায়। নীলা টেবিলে বসে মামলার ফাইল পড়ছে, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে রাফির মুখের দিকে। সেই নির্দোষ চোখ, যা যেন তার ভেতরের জমে থাকা ভালোবাসার ঝড়কে নাড়া দিচ্ছে। তার মনে প্রশ্ন, আমি কেন বারবার ওই ছেলেটার কথা ভাবছি? নিজেকে ধমক দেয়, না, এটা ভুল, আমি শুধু তার আইনজীবী। কিন্তু মন তো আইন মানে না। পরদিন সকাল, ঢাকার সেশন কোর্টের করিডোরে আজ ভীষণ ভিড়। রাফির মামলার দ্বিতীয় শুনানি। সবাই জানে এই মামলাটা এখন আলোচনায়। একজন সিনিয়র নারী আইনজীবী নিজে এই মামলাটি লড়ছেন, একজন পথের এতিম ছেলের পক্ষে। নীলা কোর্টে ঢোকার সময় সবাই তাকিয়ে থাকে। তার কালো কোটে ন্যায়ের প্রতীক, কিন্তু আজ তার চোখে অন্য এক দীপ্তি। একটা দায়িত্বের সাথে মিশে আছে এক অজানা কোমলতা। বিচারক জিজ্ঞেস করলেন, অ্যাডভোকেট নীলা, আপনি প্রমাণ দিতে পারবেন যে এই ছেলেটি নির্দোষ? নীলা আত্মবিশ্বাসের সঙ্গে ফাইল খুলে বললেন, মাই লর্ড, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে।
ওই রাতে ছিনতাইয়ের সময় রাফি ঘটনাস্থলে ছিল না। সে তখন স্থানীয় মসজিদের সামনে এক বৃদ্ধকে সাহায্য করছিল। সবাই স্তব্ধ। নীলা সেই ফুটেজ আদালতে দেখালেন। বৃদ্ধ লোকটিও কোর্টে উপস্থিত ছিলেন। তিনি সাক্ষ্য দিলেন, এই ছেলেটি আমার প্রাণ বাঁচিয়েছে, পুলিশ ভুল করেছে। বিচারক নীরবে শুনলেন, তারপর বললেন, অভিযুক্ত রাফি রহমান, তুমি মুক্ত। কোর্টে করতালি পড়ে গেল। রাফি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, চোখে জল, ঠোঁটে কাঁপুনি। সে তাকিয়ে আছে নীলার দিকে, যেন কেউ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। নীলা তার দিকে হালকা হাসলেন, বললেন, এখন তুমি স্বাধীন। রাফি কিছু বলতে পারল না, তার চোখ শুধু নীলার চোখে আটকে রইল। ঢাকার এক বিকেল। মামলা শেষ হওয়ার কয়েকদিন পর নীলা এক বিকেলে কফি খেতে গেলেন একা। টেবিলে বসে তিনি মামলার কাগজপত্র গুছাচ্ছিলেন। ঠিক তখনই কেউ পেছন থেকে বলল, আপনি নীলা ম্যাডাম, তাই না? চমকে উঠে তাকিয়ে দেখলেন রাফি, পরিষ্কার জামাকাপড়, গলায় হাসি, চোখে কৃতজ্ঞতা। নীলা বললেন, তুমি এখন কোথায় থাকো? রাফি হাসল, এক বন্ধুর বাসায় উঠেছি, কাজও খুঁজছি। নীলা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, ভালো করছো, জীবনে থেমে যেও না। রাফি নিচু গলায় বলল, আপনি ছাড়া আমি আজ জেলে থাকতাম, হয়তো জীবনের শেষ হয়ে যেত। নীলা একটু হাসলেন, আমি শুধু আমার কাজ করেছি। কিন্তু রাফির চোখে দেখা গেল অন্য কিছু, একটা অদ্ভুত টান, যেটা কৃতজ্ঞতার চেয়ে গভীর, যেটা অনুভূতির সীমা ছুঁয়ে যায়। রাতের দিকে নীলা বাসায় ফেরেন। ঢাকার বাতাসে হালকা শীত। জানালার পাশে বসে কফি হাতে ভাবেন, এই ছেলেটা যেন অচেনা হলেও চেনা লাগে। তার চোখে আমি যেন আমার হারানো প্রাণ ফিরে পাই। তার ফোনে বিদেশ থেকে মেসেজ আসে, সরি, অফিসে প্রেশার, মেবি নেক্সট ইয়ার আসব। স্বামী আদনানের বার্তা। নীলার চোখ ভিজে ওঠে। 5 বছর ধরে শুধু মেবি আর নেক্সট ইয়ার শুনছে। সে জানে ওর ফেরা মানে আর কিচ্ছু নেই। বাইরে বজ্রপাত হচ্ছে। নীলা জানালার বাইরে তাকায়। ঢাকার অন্ধকার আকাশে এক ফালি আলো, যেমন তার জীবনে এক ফালি আলো এসেছে রাফির রূপে। 2 সপ্তাহ পর রাফি চাকরি পেয়েছে, একটা এনজিওতে ছোট পদের কাজ। একদিন সন্ধ্যায় সে নীলার অফিসে আসে ধন্যবাদ দিতে। নীলা তখন মামলার প্রস্তুতিতে ব্যস্ত। রাফি দরজার পাশে দাঁড়িয়ে বলে, আপনি যদি অনুমতি দেন আমি মাঝে মাঝে আসব আপনার সঙ্গে দেখা করতে। নীলা একটু থেমে বলে, তুমি কি মনে করো আমি এত ফাঁকা? রাফি লজ্জায় মাথা নিচু করে, না ম্যাডাম, মানে আমি শুধু কৃতজ্ঞতা। নীলা হেসে ওঠেন, ঠিক আছে, কখনো কখনো আসতে পারো। রাফির চোখে যেন সূর্যের আলো। রাতের পরে অফিসের সবাই চলে গেছে। নীলা একা বসে কাজ করছে। বাইরে বৃষ্টি নামছে। রাফি হঠাৎ ফিরে এসে বলে, আপনার গাড়িটা আমি নামিয়ে দিই, বাইরে রাস্তা পিচ্ছিল। নীলা জানালা দিয়ে তাকায়। রাফি ছাতাটা তার গাড়ির ওপরে ধরে রেখেছে। বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ছে, তবুও সে হাসছে। নীলার বুকের ভেতর হঠাৎ কাঁপন লাগে। অনেক দিন পর কেউ তার প্রতি এমন যত্ন দেখিয়েছে। তার মনে হয় এই ছেলেটা বয়সে ছোট, কিন্তু অনুভূতিতে গভীর। রাত 10টা। রাফি চলে যায়। নীলা একা বসে থাকে টেবিলের সামনে, চোখে জল চলে আসে অকারণে। তার মন বলে, তুমি একা নাও, কেউ তোমার পাশে আসছে, হয়তো ভাগ্যের পাঠানো কেউ। ঢাকার দিনগুলো নীলার জন্য বদলে যাচ্ছিল। আগে তার প্রতিটি সকাল শুরু হতো কোর্টের ফাইল, কফি আর নিঃসঙ্গতার সঙ্গে। এখন মাঝে মাঝে একটা বার্তা আসে, সুপ্রভাত, আজকের দিনটা যেন ভালো কাটে। বার্তাটির প্রেরক রাফি। শুরুতে নীলা অবাক হয়েছিল, কিন্তু কয়েকদিন পর এই বার্তাগুলো তার জীবনের নিয়ম হয়ে গেল। কোনো কিছু না বলেও সেই বার্তাগুলো যেন তার দিনটাকে একটু আলোকিত করে দেয়। সে বুঝতে পারছিল না এই অনুভূতি কৃতজ্ঞতা, না ভালোবাসা, নাকি নিঃসঙ্গতার কোনো আশ্রয়। এক বিকেলের দেখা। একদিন রাফি নীলার অফিসে আসে, হাতে একটা ফুলের তোড়া। বলে, আজ আপনার জন্মদিন, তাই না? নীলা অবাক হয়, তুমি জানলে কি করে? রাফি হেসে বলে, আপনার পুরনো সাক্ষাৎকারে দেখেছিলাম তারিখটা, ভাবলাম মনে রাখব। নীলা প্রথমে কিছু বলল না, তারপর মৃদু হেসে ফুলগুলো নিল। বলল, অনেক দিন কেউ এমনভাবে মনে রাখেনি। সেই মুহূর্তে নীলার চোখে এক ফোঁটা পানি ঝিকমিক করল।
রাফি সেটা বুঝল, কিন্তু কিছু বলল না। তার শুধু মনে হলো এই নারীটি বাইরে যত শক্ত, ভেতরে ততটাই নরম। সেই সন্ধ্যায় তারা দুজন রেস্টুরেন্টে বসে। নীলা কফির কাপ হাতে হালকা হেসে বলে, তুমি জানো রাফি, আমার জীবনে আনন্দ বলে কিছু ছিল না অনেক বছর। সব সময় কাজ, দায়িত্ব আর এক অদৃশ্য শূন্যতা। রাফি চুপচাপ শুনছিল, তারপর ধীরে বলে, আপনি যেভাবে মানুষের জন্য লড়েন সেটা ভালোবাসা না হলে কি? নীলা তাকায় তার চোখের দিকে। সেই চোখে এত নিঃস্বার্থ প্রশংসা, এত অচেনা উষ্ণতা, যা সে বহু বছর অনুভব করেনি। রাতের আড্ডা। তারপর থেকে মাঝে মাঝে রাফি নীলার বাসায় আসে, চা খায়, বই পড়ে, মামলার কাগজ সাজাতে সাহায্য করে। নীলা প্রথমে একটু দ্বিধায় থাকলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। ঢাকার নিঃসঙ্গ রাতগুলোতে এখন কেউ পাশে থাকে, হাসে, গল্প করে, কবিতা পড়ে শোনায়। রাফি একদিন বলল, আপনি কখনো ভাবেননি আপনি একা এত কিছু কিভাবে সামলান? নীলা হাসে, জীবন আমাকে একাই লড়তে শিখিয়েছে। রাফি বলে, তবু মানুষ একা লড়লে একসময় ক্লান্ত হয়ে যায়। এই কথাটা শুনে নীলার বুক কেঁপে ওঠে। সে কিছু বলে না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। তার মনে হয় রাফির কথাগুলো যেন বৃষ্টির মতোই কোমল, কিন্তু গভীর। সমাজের চোখে। অফিসে এখন গুজব শুরু হয়েছে। সহকর্মীরা ফিসফিস করে, এই রাফি নামের ছেলেটা আবার কে? নীলা ম্যাডামের বাসায় নাকি যায়? কেউ সরাসরি বলে না, কিন্তু নীলা বুঝে যায়। একদিন সিনিয়র এক সহকর্মী মজা করে বলে উঠল, নীলা, বয়সে ছোটদের সঙ্গ এখন পছন্দ করছেন নাকি? নীলা চুপচাপ চলে এলেন রুম থেকে। বুকে চাপা কষ্ট। সমাজ এখনও নারীর ভালোবাসাকে মেনে নিতে শেখেনি, বিশেষ করে যখন সে নারী একটু বড়, একটু স্বাধীন। রাতে বাসায় ফিরে রাফিকে কিছু বলেন না, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট। রাফি বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে বলে, আপনি কাঁদবেন না নীলা, পৃথিবী কিছুই বোঝে না। নীলা প্রথমে চমকে ওঠে, রাফি এখন তাকে নাম ধরে বলছে, কিন্তু তার কণ্ঠে ছিল মায়া, না কোনো অসম্মান। সে ধীরে বলে, তুমি জানো রাফি, আমি ভয় পাই না সমাজকে, কিন্তু নিজের অনুভূতিকে ভয় পাই। রাফি জিজ্ঞেস করে, আপনি কি সত্যিই ভয় পান, নাকি নিজেকে আটকাতে চান? নীলা দীর্ঘশ্বাস ফেলে, দুটোই। একটি চিঠি। সেই রাতে রাফি চলে যাওয়ার পর নীলা একা বসে ডায়েরি খুলল, লিখল, আমি জানি এই সম্পর্ক সমাজ মেনে নেবে না, কিন্তু যখন ওর চোখে তাকাই মনে হয় আমি আবার বাঁচতে শিখছি। হয়তো এটা পাপ নয়, বরং জীবনের পুনর্জন্ম। চিঠিটি সে নিজের কাছে রেখে দিল, কাউকে দেখাবে না, কিন্তু প্রতিটি শব্দে ছিল তার ভেতরের ঝড়। একটি ফোন কল। কয়েকদিন পর রাতে ফোন এলো, নীলা, আমি আদনান, তুমি কেমন আছো? নীলার বুক ধক করে উঠল। 5 বছর পর ওর ফোন। আদনান বলল, এই মাসে দেশে ফিরব হয়তো। নীলা কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বলে, তুমি তো বহুবার বলেছ হয়তো, এবার কি সত্যি ফিরবে? আদনান হেসে বলে, দেখা যাক। ফোন রাখার পর নীলা স্থির হয়ে গেল। তার ভেতরে 2 পৃথিবীর সংঘর্ষ শুরু হলো। একদিকে অতীত, কর্তব্য, সংসারের দায়, অন্যদিকে রাফি, একজন যিনি তাকে বাঁচিয়ে তুলেছেন ভালোবাসার স্পর্শে। সেই রাতে বৃষ্টি নামল প্রচণ্ড। নীলা বারান্দায় দাঁড়িয়ে রইল, তার চোখে জল আর মনে বাজছে রাফির সেই কথা, মানুষ একা লড়লে ক্লান্ত হয়ে যায়। সে জানে তার ভেতরের ক্লান্তি এখন আর লুকানো যাচ্ছে না। সম্ভবত আগামী দিনগুলোতে কিছু একটা বদলে যাবে। ঢাকার শীতল এক সকাল। নীলার ডেস্কে কাজের ফাইলের পাশে রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক পরিচিত নাম, আদনান রহমান। সে মুহূর্তে নীলা থমকে গেল। অজান্তেই বুকের ভেতর একটা ধাক্কা অনুভব করল। ফোন তুলল ধীরে। হ্যালো। ওপাশে হেসে আদনান বলল, আমি দেশে এসেছি নীলা। এক মুহূর্তের নীরবতা, যেন সময় থেমে গেল চারপাশে। দেশে? হঠাৎ? হ্যাঁ, কাজের চাপ কমেছে, ভাবলাম এবার সত্যি ফিরি। এত বছর তো হয়ে গেল, তাই না? নীলার মুখে কোনো শব্দ আসে না, তার চোখে একসাথে আনন্দ, কষ্ট আর অজানা অস্বস্তি খেলে যায়। 5 বছর পর তার স্বামী ফিরে এসেছে, কিন্তু এই 5 বছরে তার পৃথিবী অনেক বদলে গেছে।
পুরনো মুখ, নতুন দূরত্ব। সেই সন্ধ্যায় আদনান নীলার বাসায় এলো, ব্রিফকেস হাতে, গায়ে বিদেশের গন্ধ, মুখে হাসি। তুমি একদম পাল্টে গেছো নীলা, বলল সে, এখন আরও পরিণত লাগছে। নীলা জবাবে শুধু মৃদু হাসল, ভেতরে কিছু একটা টান অনুভব করল, কিন্তু সেটা ভালোবাসা নয়, অপরিচয়ের ভার। আদনান টেবিলে বসে বলল, তুমি এখনো এত কাজ করো? আমি তো ভেবেছিলাম আমার ফেরা পর্যন্ত বিশ্রাম নেবে। নীলা চুপ করে বলল, কাজই তো এখন আমার জীবনের সব। আদনান হেসে মাথা নাড়ল, আমরা আবার আগের মতো হব, তুমি দেখবে। নীলা কফির কাপ হাতে চুপচাপ থাকল। তার মনে হচ্ছিল এই মানুষটিকে সে চেনে, তবু কোথাও যেন আর মিলে না। তার জীবনে এখন অন্য এক উপস্থিতি, রাফি। রাফির সঙ্গে দেখা। কয়েকদিন পর কোর্টের বাইরে নীলা রাফির সঙ্গে দেখা করল। রাফির মুখে আনন্দ, আপনি কেমন আছেন, অনেক দিন পরে দেখলাম। নীলা একটু দ্বিধায় বলল, আমার স্বামী দেশে ফিরেছে। রাফি থেমে গেল, চোখে এক ঝলক নীরবতা। তাহলে আমি এখন আপনার জীবনের বাইরে? নীলা নিচু গলায় বলল, আমি জানি না রাফি, আমি নিজেও জানি না কি হচ্ছে। রাফি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার চোখে। সেই চোখে ছিল কষ্ট, কিন্তু অভিযোগ ছিল না। দ্বন্দ্বের শুরু। রাতের বেলা নীলা বারান্দায় দাঁড়িয়ে থাকে, আকাশে হালকা চাঁদ। ভেতরে আদনান টিভি দেখছে, তার হাসির শব্দ ঘর ভরিয়ে তুলছে, কিন্তু নীলার মনে এক অজানা অস্বস্তি। সে ভাবে, এই মানুষটা আমার স্বামী, কিন্তু আমি কেন কিছু অনুভব করছি না। রাফির কথা মনে পড়ে যায়, সেই সহজ হাসি, সেই নিঃস্বার্থ যত্ন, যে কথায় কোনো দাবি ছিল না, শুধু ভালোবাসা ছিল। একটি দেখা, গোপনে। একদিন কোর্টের কাজ শেষে নীলা পার্কে গেল। রাফি সেখানে ছিল, এক কোণে বই পড়ছে। দেখে নীলা থেমে গেল। রাফি উঠে দাঁড়ালো, আপনি আসবেন ভাবিনি। নীলা ধীরে বলল, আমি ভেবেছিলাম দেখা না করাই ভালো, কিন্তু পারিনি। তারা দুজন হেঁটে গেল পার্কের নির্জন পথে। রাফি বলল, আপনি সুখী? নীলা কিছু বলল না, চোখে জল চলে এলো। রাফি নরম কণ্ঠে বলল, আপনি যদি সুখী না হন, তাহলে এই সমাজের নিয়ম মানে কি? নীলা মাথা নিচু করল, তুমি বুঝবে না রাফি, আমি বিয়ে করা নারী। তবু মানুষ তো হৃদয়ের কথা শোনে, কাগজের নয়। এই কথাটা যেন নীলার বুকের ভেতর ঢেউ তোলে। বছরের পর বছর ধরে জমে থাকা নিঃসঙ্গতা, অপেক্ষা, ব্যথা, সব যেন মিলেমিশে যায় সেই এক মুহূর্তে। বাড়িতে ঝড়। রাতের দিকে আদনান লক্ষ্য করল নীলা অদ্ভুত চুপচাপ। বলে, তুমি বদলে গেছো নীলা, আমি তোকে এমন দেখিনি আগে। নীলা শান্তভাবে উত্তর দেয়, মানুষ সময়ের সঙ্গে বদলায় আদনান। আদনান জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে ভালোবেসে ফেলেছ? নীলার বুক ধক করে ওঠে, চোখে জল আসে। সে কিছু বলে না, কিন্তু নীরবতায় যেন সব উত্তর দিয়ে দেয়। আদনান হতভম্ব হয়ে বলে, কে সে? নীলা মাথা নিচু করে বলে, সে কেউ না, শুধু একজন মানুষ যে আমার নিঃসঙ্গতা বুঝেছে। আদনান চুপ করে যায়, তার মুখে ক্রোধ নয়, বিস্ময়। আমি কখনো ভাবিনি তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে। নীলা শান্ত গলায় বলে, আমি ওকেও ভাবিনি, কিন্তু ভালোবাসা তো ভাবনা দিয়ে আসে না। বিচ্ছেদের প্রস্তাব। পরের দিন সকালে নীলা টেবিলে একখানা চিঠি রাখল, তার ওপর লেখা ডিভোর্স এগ্রিমেন্ট। আদনান চুপচাপ চিঠিটা দেখল। তুমি নিশ্চিত? নীলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আর ভান করে বাঁচতে পারবো না। আদনান দীর্ঘশ্বাস ফেলল, তুমি স্বাধীন নারী, তাই হয়তো সাহস পাচ্ছ, কিন্তু ভালোবাসা আর দায়িত্ব এক নয় নীলা। নীলা উত্তর দিল, হয়তো তাই, কিন্তু আমি এমন ভালোবাসা চাই যেখানে হৃদয় খালি না থাকে। আদনান আর কিছু বলল না, চুপচাপ চলে গেল দরজা দিয়ে। রাতের নীরবতায় নীলা জানালার পাশে দাঁড়ালো। ঢাকা শহর তখন ঘুমিয়ে। দূরে কোথাও আজান ভেসে আসছে। তার চোখে জল, কিন্তু সেই জলের ভেতর মুক্তির এক অদ্ভুত শান্তি আছে। সে জানে, এখন তার সামনে নতুন পথ খুলছে, যেখানে কোনো ভান নেই, শুধু সত্যিকারের অনুভূতির স্পর্শ আছে। ঢাকার সকালটা অন্যরকম ছিল সেদিন।
নীলা কোর্টে যাচ্ছিলেন, হাতে ফাইল, মুখে স্থিরতা, কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত শান্তি। দীর্ঘ 5 বছরের ভান, অপেক্ষা, একাকিত্বের দেয়াল সব ভেঙে গেছে। তিনি এখন মুক্ত। আইনের চোখে, সমাজের চোখে হয়তো নয়, কিন্তু নিজের চোখে তিনি সত্যি। প্রথম দেখা নতুন অর্থে। রাফি কোর্টের গেটের বাইরে দাঁড়িয়েছিল। নীলাকে দেখেই তার চোখে আলো জ্বলে উঠল। সব শেষ? জিজ্ঞেস করল ধীরে। নীলা মাথা নাড়লেন। হ্যাঁ, সব শেষ, কিন্তু আসলে এখান থেকেই সব শুরু। রাফির চোখ ভিজে উঠল। আপনি কষ্ট পাবেন না তো? নীলা হেসে বলল, যে মানুষ মুক্তি পায় সে কষ্ট পায় না রাফি, সে বাঁচতে শেখে। দুজনেই কিছুক্ষণ চুপ। ঢাকার কোর্টের পাথরের সিঁড়িতে মানুষের ভিড়ের মাঝেও যেন তাদের চারপাশে এক টুকরো নীরব পৃথিবী তৈরি হয়ে গেল। সংবাদ আর গুজব। তবে সুখের খবর ঢাকা শহর মেনে নিতে জানে না। কিছুদিনের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল, বিখ্যাত নারী আইনজীবী নীলা রহমান তার স্বামীকে তালাক দিয়েছেন, এক তরুণ ছেলের সঙ্গে সম্পর্ক আছে। পত্রিকার কলাম, সোশ্যাল মিডিয়ার মন্তব্য, অফিসের চায়ের আড্ডা, সব জায়গায় এই খবর আগুনের মতো ছড়িয়ে গেল। কেউ বলল, বয়সের পার্থক্যটা দেখো। কেউ বলল, অবশ্যই ওই ছেলেটা তার প্রভাব কাজে লাগাচ্ছে। কেউ হেসে বলল, নারী স্বাধীনতা এখন এমনই। নীলা এসব শোনেন, মনে লাগে, কিন্তু মুখে কিছু বলেন না। কারণ তিনি জানেন, যে নারী নিজের পথে হাঁটে, সমাজ সবসময় তার পেছনে ছুরি চালায়। রাফির সংগ্রাম ভার অনুভব করছিল। সে এখন ছোট একটা অফিসে কাজ করে, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু অনেকেই তাকে ওই কেসের ছেলে বলেই ডাকে। একদিন অফিসে তার বস বলল, তুমি ভালো কাজ করো, কিন্তু তোমার নামটা এখন একটু আলোচনায়। বুঝতে পারছো, আমাদের ইমেজও থাকে। রাফি কিছু বলল না। সেই রাতেই সে নীলার বাসায় গেল। আমি ভাবছি কিছুদিনের জন্য বাইরে চলে যাব। নীলা চমকে উঠল। কেন? রাফি চুপচাপ বলল, আপনার সম্মান ক্ষতিগ্রস্ত হোক, আমি চাই না। মানুষ এখন আপনাকে আমার কারণে বিচার করছে। নীলার চোখে জল এলো। তুমি ভাবছ আমি অন্যদের ভয়ে বাঁচব? যখন আমি আদালতে অন্যের অধিকার রক্ষা করি, তখন নিজের ভালোবাসার অধিকার হারাবো? রাফি কিছু বলতে পারল না, শুধু নীলার হাত ধরে বলল, আপনার মতো শক্ত মানুষ আমি দেখিনি। একটি সাক্ষাৎকার। একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল থেকে ফোন এলো। তারা চায় নীলার জীবন নিয়ে একটি সাক্ষাৎকার নিতে। অনেকেই বলল, যেও না, বিষয়টা বিতর্কিত, কিন্তু নীলা গেলেন। সেখানে সাংবাদিক প্রশ্ন করল, আপনি একজন সিনিয়র আইনজীবী, সমাজে মর্যাদাপূর্ণ অবস্থানে আছেন। আপনি কি মনে করেন বয়সে ছোট একজন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা সমাজের নিয়ম ভাঙা? নীলা শান্তভাবে উত্তর দিলেন, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো আইন নেই। যে মানুষ তোমার একাকিত্ব বুঝতে পারে, যে তোমাকে সম্মান দেয়, সেই মানুষই তোমার যোগ্য সঙ্গী। সমাজের চোখ নয়, আমি হৃদয়ের চোখে দেখি। সাক্ষাৎকার প্রচারের পর অনেকেই প্রশংসা করল, আবার অনেকে গালাগালা দিল। কিন্তু নীলা জানতেন, ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার বিরুদ্ধে পৃথিবীও টিকতে পারে না। একটি বৃষ্টি সন্ধ্যা। রাফি সেদিন নীলার কাছে এলো। ঢাকা শহরে তখন টিপটিপ বৃষ্টি। দুজনেই বারান্দায় দাঁড়িয়ে। রাফি বলল, আমি ভয় পাই না সমাজকে, কিন্তু ভয় পাই আপনাকে হারানোর। নীলা মৃদু হাসল। যাকে সত্যি ভালোবাসো তাকে হারানো যায় না রাফি। বৃষ্টির ফোঁটাগুলো বারান্দা পেরিয়ে তাদের গায়ে পড়ছিল। নীলা জানালার পাশে দাঁড়িয়ে রাফির দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি বহু বছর ধরে বেঁচে আছি, কিন্তু প্রথমবার বাঁচতে শিখেছি তোমার চোখের ভেতরে। রাফি কিছু বলল না, চুপচাপ হাত বাড়িয়ে নীলার হাত ধরল। দুজনেই নীরব, কিন্তু তাদের নীরবতাই বলছিল হাজার কথা। কোর্টের আর এক সকাল। কোর্টের দিনগুলো আবার শুরু হলো, কিন্তু এবার নীলা নতুন শক্তি নিয়ে হাজির হন। এখনও কেউ পেছনে ফিসফিস করে, কেউ সমালোচনা করে, কিন্তু তিনি জানেন এগুলো কেবল শব্দ। তিনি এখন নিজের সত্যে দৃঢ়।
রাফি মাঝে মাঝে কোর্টের গেটে এসে অপেক্ষা করে। দূর থেকে দেখে যেভাবে নীলা দৃঢ় কণ্ঠে রায় পড়েন, যেভাবে মানুষ তার দিকে তাকায় শ্রদ্ধার চোখে, তখন সে ভাবে, এই নারী আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। বসন্তের বার্তা। একদিন বিকেলে নীলা বললেন, আমি ভাবছি একটা স্কুল খুলব এতিম বাচ্চাদের জন্য, যারা সুযোগ পায় না কিন্তু স্বপ্ন দেখে। রাফির চোখ জ্বলে উঠল, আমি থাকব তোমার সঙ্গে। নীলা হেসে বলল, আমি জানতাম তুমি বলবে। এভাবেই তারা দুজনে নতুন এক স্বপ্ন বুনতে শুরু করল, ভালোবাসার, সম্মানের এবং সমাজের বাইরে এক সৎ জীবনের। ঢাকার আকাশে তখন রঙিন সূর্যাস্ত, রাস্তায় আলো জ্বলছে, মানুষ ব্যস্ত নিজের জীবনে, আর এক কোণে দাঁড়িয়ে দুজন মানুষ চুপচাপ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যেখানে কোনো গুজব নেই, শুধু ভালোবাসা, দৃঢ়তা আর নতুন আশার আলো। ঢাকার উত্তরে এক নিরিবিলি এলাকায় একটা নতুন ভবনের সামনে বড় করে লেখা নীলা একাডেমি, অনাথ শিশুদের জন্য শিক্ষা ও ন্যায় বিচারের ঘর। ফিতেটা কাটলেন নীলা রহমান, পাশে দাঁড়িয়ে রাফি। দুজনের চোখে এক ধরনের দীপ্তি, যেটা আসে নিজের বিশ্বাসে জিতে গেলে। নতুন শুরু। এই একাডেমির উদ্দেশ্য শুধু পড়ানো নয়, বাচ্চাদের শেখানো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে নিজের জীবনের মূল্য বুঝতে হয়। রাফি বলল, যাদের কোনো আশ্রয় নেই তাদের জন্য আমরা আশ্রয় হব। নীলা তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো রাফি, আমি এই স্কুলের নাম রাখিনি আমার নামে, আমি রেখেছি সেই মেয়েটার নামে, যে একদিন নিজের ভেতরকার শূন্যতা ভরতে চেয়েছিল। আজ তার জীবন পূর্ণ। সমাজের পরিবর্তন। প্রথম দিকে অনেকেই এই স্কুলের ব্যাপারে সন্দেহ করেছিল। ওই বিতর্কিত নারী আইনজীবী স্কুল খুলেছে, ওই ছেলেটা নিশ্চয়ই তার প্রভাবে চলছে। কিন্তু ধীরে ধীরে মানুষ দেখল, এই স্কুল থেকে শিশুদের জীবন বদলে যাচ্ছে। যারা একসময় ফুটপাথে থাকত, আজ তারা পড়ছে, খেলছে, হাসছে, স্বপ্ন দেখছে। এমনকি কিছু অভিভাবক এসে বললেন, আমাদের মেয়েকেও ভর্তি নিতে পারবেন? নীলা হেসে বলেছিলেন, আমরা শুধু এটিম নয়, সবাইকে শেখাই ভালোবাসা মানে সহানুভূতি। রাফির প্রতিজ্ঞা। রাফি এখন পুরো সময় একাডেমির কাজেই ব্যস্ত। বাচ্চাদের সঙ্গে খেলে, তাদের গল্প শোনে, রাত হলে অফিসে বসে হিসাব করে। একদিন সে বলল, আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু একটা কথা জানি, যে নারী আমার জীবন বাঁচিয়েছে তার পাশে আমি শেষ দিন পর্যন্ত থাকব। নীলা হাসলেন, তুমি জানো রাফি, ভালোবাসা শুধু শরীরের নয়, ভালোবাসা মানে দায়িত্ব। তুমি আজ সেটা সবচেয়ে সুন্দরভাবে প্রমাণ করছো। অতীতের চিঠি। একদিন ডাক পিয়ন এক খাম এনে দিল। খামটা বিদেশ থেকে এসেছে। প্রেরক নীলার প্রাক্তন স্বামী। তিনি লিখেছেন, আমি ভুল বুঝেছিলাম নীলা, আমি ভাবিনি তুমি এত শক্ত হতে পারবে। এখন বুঝি তুমি ভালোবাসা চেয়েছিলে, আমি শুধু দূরত্ব দিয়েছিলাম। তোমার জীবনে যে মানুষ আছে তাকে ধরে রাখো, সে তোমাকে যতটা বোঝে আমি কখনো পারিনি। নীলা চিঠিটা পড়লেন, চুপচাপ টেবিলের ড্রয়ারে রেখে দিলেন। তার চোখে কোনো রাগ নেই, শুধু একরাশ শান্তি। বৃষ্টির রাত। ঢাকা শহরে আবার বৃষ্টি নেমেছে। ছাদের ওপর বৃষ্টির শব্দ, বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে। নীলা ছাদের উঠে দাঁড়ালেন, রাফি পাশে এসে দাঁড়ালো। এই শহর আমাদের কত কিছু দিয়েছে জানো? নীলা বললেন, আমাদের কষ্ট, আমাদের লজ্জা, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সত্য। রাফি বলল, এই শহরই দেখবে ভালোবাসা হারায় না। বৃষ্টি গায়ে পড়ছে, দুজনের মুখে হাসি, যেন পৃথিবীর সব দুঃখ ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে। 1 বছর পর নীলা একাডেমির বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। তোমাদের শেখাতে চাই, ভালোবাসা মানে ত্যাগ নয়, সাহস। যে মানুষ নিজের সত্য ভালোবাসে সে সমাজ বদলে দিতে পারে। তালি পড়ে চারদিক জুড়ে। রাফি পাশে দাঁড়িয়ে তার দিকে তাকায়। তার চোখে এখনও সেই প্রথম দিনের মতো শ্রদ্ধা আর মায়া। শেষ দৃশ্য। রাতের শেষে দুজন ছাদের নিচে বসে চা খাচ্ছে। নীলা ধীরে ধীরে বলল, আমি ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এখন বুঝি প্রতিটি শেষই আসলে এক নতুন শুরু।
রাফি বলল, আর প্রতিটি ভালোবাসা এক নতুন জীবন। নীলা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি কি জানো, আমি তোমার প্রেমে পড়েছিলাম প্রথম দিনই, যেদিন তুমি কোর্টে কাঁদছিলে, কারণ আমি বুঝেছিলাম তুমি সত্য। রাফি হেসে বলল, আর আমি তোমার প্রেমে পড়েছিলাম যেদিন তুমি আমার জন্য লড়েছিলে। দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। বাতাসে হালকা ঠান্ডা, বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তাদের চা কাপের ধোঁয়া। নীলা মাথা রাখল রাফির কাঁধে। দূরে আজানের ধ্বনি, ঢাকা শহর নিস্তব্ধ। তাদের জীবনের লড়াই শেষ নয়, কিন্তু তারা এখন জানে ভালোবাসা মানেই নিজের সত্যের পাশে দাঁড়ানো। শেষ লাইনগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। এক নারী, এক শহর, এক ভালোবাসা যা সমাজের নিয়ম ভেঙে সত্যের আলোয় বাঁচতে শিখেছে।